নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি এই মুহূর্তের খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরেই পড়শি দেশে কার্যত সেনা শাসন ফিরল সোমবার দুপুরে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়ল সেনা। এদিন দুপুরে ঘোষণা করলেন সে দেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান। তিনি জানিয়েছেন সমস্ত হত্যার বিচার করা হবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি উন্মত্ত জনতাকে শান্তি বজায় রাখার আর্জিও জানিয়েছেন সেনা প্রধান। তারপর গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে আনন্দ উল্লাস। রাজপথে দেখা গেছে জনতার মিছিল, আলিঙ্গনদের একে অপরকে। এদিকে সূত্রের খবর, বাংলাদেশ ছেড়ে সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনা রওনা হয়েছেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেখ হাসিনাকে রাখা হয়েছে। অপরদিকে প্রশাসনিক সূত্রে খবর, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর করা সতর্কতা জারি করছে সীমান্তরক্ষী বাহিনী। কারণ শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে এক বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঢাকা সহ গোটা বাংলাদেশে। বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে ঢুকে গেছে হাজার হাজার যুবক। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে ঢুকে গেছে হাজার হাজার যুবক। ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্তি। এদিকে খবর, হামলা শুরু হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে। উল্লেখ্য, প্রথমে কোটা সংস্কার আন্দোলন, তারপর হাসিনা সরকারের অপসারণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি। সাম্প্রতিক এই দুই আন্দোলনে মৃত্যু হয়েছে অন্তত ২৫০ জনের। গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে, তার দিকে নজর রাখছিল ভারত সরকার। চোখ রাখছি ত্রিপুরার খবরে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের সমর্থনে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কদমতলা কর্তৃক কমিউনিটি হলে সাংগঠনিক বৈঠক করেন। বৈঠকে কার্যকর্তাদের ভোটের দিন কিভাবে কাজ করতে হবে তার পরামর্শ দেন। তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগামী ৮ আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে প্রধান বিরোধী দল সিপিআইএম মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাম্প্রদায়িক সুরসুরি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে আর রাজনীতি করা যাবে না। মানুষ এই ধরনের সুরসুরিকে পছন্দ করে না। তিনি আরো বলেন, সিপিআইএম সরকারে থাকতে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কোনো কাজ করেনি। বর্তমানে ৭% সংখ্যালঘু সরকারি কর্মচারী রয়েছে বলে জানান তিনি। বিরোধী দলের তারা বাড়ি বাড়ি প্রচার করছেন যে জিনিসপত্রের দাম পঞ্চায়েত নির্বাচনে জয়ী হলে প্রার্থীরা জিনিসপত্রের দাম কমিয়ে দেবে। আরেকটা সাম্প্রদায়িক সুরসুরি এই কমিউনিস্টরা এখানে দিচ্ছেন, এই কদমতলা বিশেষ করে। তো আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই ত্রিপুরা রাজ্যে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে আর রাজনীতি করা যাবে না। কারণ গতকালকে আমি কৈলাসহরে ছিলাম, সেখানেও আমি শুনেছি যে সেখানকার যিনি বিধায়ক, উনিও নাকি সেই সাম্প্রদায়িক সুরসুরির উপর রাজনীতি করার চেষ্টা করেছিলেন এবং সেখানকার যে জনগণ ওনাকে প্রায় এক প্রকার সেখানে বয়কট করারই সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ রাজনীতি সম্পর্কে ধর্মের কোনো ব্যবস্থা বা ধর্মকে জড়িয়ে রাজনীতি করা, সেটা কেউ মানুষ পছন্দ করে না। কারণ মোদিজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর এই ভারতবর্ষের বুকে সর্বধর্ম সমন্বয়ের প্রচেষ্টা সেখানে করা হয়েছে। আজকে যারা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে কমিউনিস্টরা কথা বলছে, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে ২৫ বছর তো আপনারা সরকারে ছিলেন, এই ২৫ বছরে রাজ্যে মুসলমানদের তাদের জন্য আপনারা কি কি কাজ করেছেন? বিজেপির অপশাসনের বিরুদ্ধে জনগণের যে প্রতিবাদ এবং প্রতিরোধ ও গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, তার অন্যতম প্রতীক হিসেবে ময়দানে অবতীর্ণ হয়েছেন উত্তর ত্রিপুরা জেলা ও ঊনকোটি জেলাবাসী। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। রাজ্যের অন্যান্য জেলাগুলোতে যেভাবে বিরোধী দলের প্রার্থীদের উপর সন্ত্রাস নামিয়ে এনে মনোনয়নপত্র জমা দিতে দেয়নি বা প্রার্থীপদ প্রত্যাহার করার জন্য বাধ্য করার চেষ্টা হয়েছে, একইভাবে চেষ্টা হয়েছিল তাদের উত্তর জেলা এবং ঊনকোটি জেলাতেও। কিন্তু উত্তর ত্রিপুরা জেলা এবং ঊনকোটি জেলাতে সেটা পারেনি বিজেপি। তিনি গত কয়েকদিন ধরে উত্তর ত্রিপুরা জেলা এবং ঊনকোটি জেলাতে অবস্থান করে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তার থেকে তিনি দাবি করেন যুবরাজনগর ব্লক, কালাছড়া ব্লক, কুমারঘাট ব্লক,
চণ্ডীপুর ব্লক, কদমতলা ব্লক, গৌরনগর ব্লক এলাকায় গিয়ে দেখা গেছে মানুষের অভূতপূর্ব সাড়া। মানুষের মধ্যে লক্ষ্য করা গেছে এই সরকারের বিরুদ্ধে কি ধরনের ক্ষোভ। কারণ একদিকে যেমন প্রতিশ্রুতি খেলাপ, অপরদিকে পঞ্চায়েতকে গত 5 বছরে তারা লুটের আখড়া বানিয়েছে। তাই এই নির্বাচনে বিজেপিকে জবাব দিতে এই দুই জেলার মানুষ প্রস্তুত হয়ে আছে এবং এই দুই জেলার মানুষ পঞ্চায়েত নির্বাচন দিয়ে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনের মাইলস্টোন রচনা করবে। আগামী 8 আগস্ট মানুষ যদি অবাধে ভোট দিতে পারে তাহলে একটা ব্যতিক্রমিক ফলাফল হবে বলে আশা ব্যক্ত করেন জিতেন্দ্র চৌধুরী। বামফ্রন্ট এবং আমাদের সহযোগী ইন্ডিয়া ব্লকের অন্যান্য দলের প্রার্থীদের হয়ে প্রচার করছি। উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি এটা এই নির্বাচনে ত্রিপুরার যে বিজেপি অপশাসনের বিরুদ্ধে জনগণের যে প্রতিবাদ, প্রতিরোধ, গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, সে লড়াইয়ের অন্যতম প্রতীক হিসাবে এই পঞ্চায়েত নির্বাচনে তারা অবতীর্ণ হয়েছে। এই দুটি জেলাতেও অন্যান্য জেলাতে যেরকম ভাবে জবরদস্তি করে, সন্ত্রাস এবং বল প্রয়োগ করে বিরোধী দলের প্রার্থীদেরকে মনোনয়নপত্র জমা দিতে দেননি বা তাদেরকে প্রার্থীপদ প্রত্যাহার করার জন্য বাধ্য করানো হয়েছে, এখানেও চেষ্টা হয়েছিল জবরদস্ত, কিন্তু এটা হয়নি। এই 4 দিন ধরে এখানে ঘুরে আমার যে অভিজ্ঞতা হয়েছে, কদমতলা ব্লক, কালাছড়া ব্লক, যুবরাজনগর ব্লক, তারপর এখানে কুমারঘাট ব্লক, আজকে বিকালে এই চণ্ডীপুর এবং গৌরনগর ব্লকেও যাব। তো অভূতপূর্ব সাড়া যে ত্রিপুরার যে জনগণ ভারতীয় জনতা পার্টি সরকারের বিরুদ্ধে যে কি ধরনের তাদের ক্ষোভ, একদিক থেকে প্রতিশ্রুতি খিলাপ, তার চেয়ে বড় কথা হলো গত 5টা বছর পঞ্চায়েতকে তারা লুটের আখড়া বানিয়েছে। ত্রিপুরা রাজ্যের প্রায় 6000 গ্রাম পঞ্চায়েত, 35টি পঞ্চায়েত সমিতি, 8টি জেলা পরিষদ, এই সবকটা হয়ে পরিণত হয়েছিল বিজেপির লুটের আখড়া। বিজেপির শক্তি কেন্দ্রের এক কোঅর্ডিনেটরের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্তের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ মামলা পলাতক অভিযুক্ত ধীরেন্দ্র নমশূদ্রকে সোমবার সকালে গ্রেপ্তার করে। ঘটনাস্থল খোয়াই মহকুমার চাম্পাহাওর থানাধীন বনবাজার এডিসি ভিলেজের এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক 1:30টা নাগাদ 9 বছরের নাবালিকাকে ফুঁসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় বনবাজারে ধীরেন্দ্র নমশূদ্র। নাবালিকা মেয়েটি তখন রাস্তা দিয়ে যাচ্ছিল। ধীরেন্দ্র নমশূদ্র নিজের বাড়িতে নাবালিকা মেয়েটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকা মেয়েটিকে ভয় দেখিয়ে বলা হয় যে এই ঘটনার কথা যেন সে কাউকে না বলে, বললে তাকে প্রাণে মেরে ফেলা হবে। পরে মেয়েটি কান্না শুরু করে, পরে বাবা মাকে ঘটনার বিষয়ে বলে। তারপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে চিকিৎসা করানো হয় নাবালিকা মেয়েটিকে। শুক্রবার নাবালিকার পরিবারের অভিভাবকেরা খোয়াই চাম্পাহাওর থানায় এসে এই ঘটনা জানিয়ে পুলিশের লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ একটি ধর্ষণের মামলা নিয়ে তদন্ত শুরু করে। তখনই অভিযুক্ত ধীরেন্দ্র নমশূদ্র পালিয়ে যায় বলে জানা গেছে। অভিযুক্ত ধীরেন্দ্র নমশূদ্র আজ সকালে বনবাজার থেকে গ্রেপ্তার করা হয় তাকে। 2/8/2024 তারিখে চাম্পাওয়ার পিএসে একটা কেস রেজিস্টার হয়, যার কেস নাম্বার চাম্পাওয়ার পিএস কেস নাম্বার 2024 চাম্পাওয়ার /011 dated 2/8/2024 under section 65(2) BNS and 4 of POCSO Act. অ্যাকর্ডিংলি ওই কেসের বেসিসে আইও অ্যাকিউজকে অ্যারেস্ট করে আজকে এবং ওনাকে কোর্টে প্রডিউস করা হবে। অ্যাকিউজের নাম ধীরেন্দ্র নমশূদ্র, 45, son of late নগেন্দ্র নমশূদ্র, বনবাজার চাম্পাওয়ার। ইনভেস্টিগেশন চলছে। আর বাকি অ্যাকচুয়ালি আমাদের চাম্পাওয়ার পিএসে গত 2/8/24 একটা অভিযোগ আসে যে একটা নাবালিকা মেয়েকে বাচ্চাটা খেলার জন্য গিয়েছিল, তখন মেয়েটাকে ডেকে নিয়ে মেয়ের সাথে শারীরিক নির্যাতন করে, এরকম অভিযোগ। তো ওই কেসের বেসিসে একটা কেস রেজিস্টার হয় চাম্পাওয়ার পিএসে। অ্যাকর্ডিংলি
পার্সনকে অ্যারেস্ট করা হয় এবং আজকে কোর্টে প্রেরণ করা হয়। খোয়াই মহকুমা জুড়ে বিভিন্ন এলাকায় ডেঙ্গু জ্বরের প্রভাব, হাসপাতালে ভর্তি রোগী, প্রশাসনের শুরু হয়েছে দৌড়ঝাঁপ। খোয়াই মহকুমার জুড়ে বিভিন্ন এলাকায় ডেঙ্গু জ্বরের প্রভাব বিস্তার করলেও জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন। আর অন্যদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খোয়াই জেলা হাসপাতালে 3 দিন ধরে চিকিৎসাধীন এক রোগী। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই পশ্চিম গণকের বাসিন্দা অলোক চক্রবর্তী নামে 28 বছরের এক যুবক গত 3 দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এক সাক্ষাৎকারে অলোক চক্রবর্তী জানান, বিগত 1 মাস ধরে জ্বরে আক্রান্ত হয়ে ভুগছিলেন। পেশায় একজন সিকিউরিটি গার্ডের চাকুরি করতেন বহিরাজ্যে। শেষে গত 3-4 দিন আগে খোয়াই জেলা হাসপাতালে এসে চিকিৎসা করাতে গিয়ে রক্ত পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় অলোক চক্রবর্তী ডেঙ্গু জ্বরে আক্রান্ত। শেষে জেলা হাসপাতালে রেখে তার চিকিৎসা চলছে। অন্যদিকে এক বিশেষ সূত্রে এও খবর পাওয়া যায়, অলোক চক্রবর্তীর ডেঙ্গু জ্বরের ব্লাড রিপোর্টটি লুকিয়ে রাখে সেবিকারা চিকিৎসকের কথায়। আক্রান্ত রোগীকে সে রিপোর্ট দেওয়া হয়নি বলেও জানায় রোগী অলোক চক্রবর্তী। তবে কেন জেলা হাসপাতালের চিকিৎসকরা অলোক চক্রবর্তীর রিপোর্ট লুকিয়ে রেখেছে, এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে জনমনে। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব এবং হাসপাতালের চিকিৎসারত রোগীর বিষয়ে যাতে অন্য কেউ জানতে না পারে এবং বিষয়টি জনসমক্ষে প্রকাশ না হয়, এর জন্যই এই ব্যবস্থা করে রেখেছে বলে জেলা হাসপাতালের কর্মরত কর্মকর্তারা। যদি খোয়াই শহর এলাকায় ডেঙ্গু প্রভাব বিস্তার করে থাকে, তাহলে বিভিন্ন জনপদ গলিতে ডেঙ্গুর প্রভাব অবশ্যই রয়েছে বলে মনে করছে অনেকেই। কারণ বিষয়টি জনসম্মুখে উঠে আসলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বজ্ঞানহীনতার বিষয়টি প্রকাশ পেয়ে যাবে সে ভয়ে। ম্যালেরিয়া, আন্ত্রিক এবং ডেঙ্গু জ্বরকে নিয়ে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কোনো কর্মসূচি দেখা যায়নি। তাই নিজেদের অকর্মণ্যতাকে ঢেকে রাখতে খোয়াই জেলা হাসপাতাল কর্তৃপক্ষরা এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে বিশিষ্ট সূত্রে জানা যায়। খোয়াই জেলা হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজন রোগীর চিকিৎসাধীন, সে খবর পেয়ে সোমবার সকালে রোগীকে দেখতে ছুটে আসেন খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার ও পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস সহ অন্যান্যরা। ওরা এসে রোগীর খোঁজ খবর নেন। অন্যদিকে খবর পেয়ে সোমবার দুপুরে খোয়াইয়ের বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত ভৌমিক একজন লোক পাঠিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর হাতে তার চিকিৎসা খরচ বাবদ আপাতত 2000 টাকা তুলে দেন এবং তিনি এও জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর চিকিৎসার বিষয়ে কোনো সাহায্য লাগলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। কতদিন দিলা? এখানে আছে 3 দিন দিলা। চিকিৎসা কেমন চলছে? মোটামুটি একটু ভালোই দেখতেছি। আপনার বাড়ি কোথায়? চরবন্তি। হ্যাঁ, চরবন্তি। পশ্চিমবঙ্গ। এই এলাকাতে এমন আসেনি আর কেউ খবর আসেনি? অন্যদিকে খোয়াই মহকুমার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব রয়েছে বলে খবর আসছে। শান্তন টিভি। বিদ্যুৎ নিগমের প্রিপেড পরিষেবার নগ্ন অবস্থা, তীব্র যন্ত্রণার মুখে পড়ে অতিষ্ঠ হয়ে উঠছে গ্রাহকরা। বিদ্যুৎ নিগমের অফিসে গিয়েও সময় মতো রিচার্জ করতে পারছে না। প্রতিবাদে রাজধানীর বর্দোয়ালি বিদ্যুৎ নিগম অফিসে সোমবার সকালে বিক্ষোভ প্রদর্শন করল বিদ্যুৎ গ্রাহকরা। তাদের অভিযোগ, সকাল 9:30 থেকে বিদ্যুৎ নিগম অফিসে দাঁড়িয়ে আছেন তারা। দীর্ঘ 2 ঘন্টা পর তাদের বিদ্যুৎ নিগমের কর্মীরা জানিয়ে দেয় সার্ভার ডাউন। এই বিষয়টি শুনতে পেয়ে তারা কিছুক্ষণ ধৈর্য ধরে দাঁড়ায়। পরে তাদের আবার বলা হয় তাদের নাকি এখন কর্মী নেই অফিসে, আরো 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর জন্য। তারপর গ্রাহকরা তীব্র প্রতিবাদে সামিল হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। গ্রাহকদের অভিযোগ, শনিবার এবং রবিবার 2 দিন ছুটি থাকায় তারা রিচার্জ করতে পারেনি। বাড়িতে বিদ্যুৎ না থাকায় তারা সকাল সকাল বিদ্যুৎ নিগম অফিসে এসেছিল, কিন্তু দীর্ঘ 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কর্মীদের তালবাহানার শেষ হচ্ছে না। একের পর এক অজুহাত দেখিয়ে তাদের অতিষ্ঠ করে তুলছে। সাধারণ বিদ্যুৎ পরিষেবা পর্যন্ত মানুষের মিলছে না বলে অভিযোগ তোলেন তারা। আরো বলেন, অফিসের বিভিন্ন কক্ষে কর্মীর দেখা না মিললেও অযথা বৈদ্যুতিক লাইট এবং পাখা চলতে দেখা গেছে। আবার কেউ কেউ জানায় প্রিপেড পরিষেবা তাদের আরো বেশি ধৈর্য হারা করে ফেলছে।
কারণ প্রিপেড পরিষেবা হওয়ার আচমকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জলেরও সমস্যা হচ্ছে তাদের। অস্বাভাবিক গরমের মধ্যে বিছানায় রোগী কাতরাচ্ছে। এই পরিষেবা দিয়ে বিদ্যুৎ পরিষেবার উন্নত হয়েছে বলা যায় না বলে জানান তারা। তবে ভালো করে স্পষ্ট হয়েছে, মন্ত্রীর ঢাকঢোল পিটিয়ে যতটাই বিদ্যুৎ পরিষেবা উন্নত হওয়ার গল্প মানুষকে শোনানোর চেষ্টা করুক না কেন, বাস্তবে হাল হাকিকত কিন্তু অন্য কথা বলছে। ঠিক আছে, এটা ইমার্জেন্সি ইমার্জেন্সি সার্ভিস তো এটা ইমার্জেন্সি সার্ভিস এগুলো তারা কাটডাউন করতে পারে না। আজকে যারা এখানে সবার বাড়িতে মোটামুটি কারেন্ট নাই, তার রিচার্জ শেষ হয়ে থাকা রিচার্জ শেষ হয়ে তার কথা রিচার্জ শেষ হওয়ার আগে তারা বিলিং করে। শনিবার বন্ধ আসলো অফিস কেয়ার পূজার লেগে, রোববার 2 দিন বন্ধ, অটোমেটিক সবার রিচার্জ শেষ হয়ে গেছে। তো আজকে তারা আইসে, তারা সবাই আমার তারা রিচার্জ তারা কারেন্ট দিতে পারতো, তারা কাটতে পারবো কি লিগা? কারণ যদি রিচার্জ না করতে পারে তাহলে কাটবো দরকার নাই। আজকে আমরা তো কনজিউমার না, আমরা টাকা দিতে রাজি আছি, তারা লাইন দিতে পারতেছে না। তো এটা ফল্ট টাকার আমরা না অথরিটি নেগলিজেন্স এটা দিলে পুরোপুরি প্রিপেড যদি রিচার্জ করতে হয়, আর সব জায়গায় প্রিপেড আছে, প্রিপেড রিচার্জ করতে হলে আমরা ঘরে ঘরে প্রিপেড করুন, এটাতে তো কোনো অসুবিধা নাই। তারা এখানে এসে লাইন ধরে লাগবে 3 মাস পর, লাইন ধরে এসে এইভাবে মানুষের হ্যারাসমেন্ট করা হয়, এটা ঠিক না। সিস্টেম করলে জেনুইন সিস্টেম। কোন জায়গা এটা? এই তো বড়দলিতে, আমরা বড়দলি আছি এখন। প্রাইভেটাইজ ঠিক আছে, প্রাইভেট যদি ওখানে হয়ে যায়, আর প্রাইভেট যদি কাজ না করে দেখা দায়িত্ব এটা সরকারের দায়িত্ব। তো সরকারের এখানে অফিসে গেলে আমরা হাতে কিচ্ছু নাই, আর তোমরা হাতে কিছু না থাকলে তারা রিক্রুট কেটা করছে। তাহলে আপনার কি মনে হয় যে এখানে গাফিলতি আছে? অবশ্যই নেগলিজেন্স আছে, গভর্নমেন্টের 100% নেগলিজেন্স আছে। গভর্নমেন্টের নেগলিজেন্স হইতে পারে না। রুম গাড়ি কোনো আমরা শনিবারে গেছে রবিবারে বন্ধ। আজকে আমরা 9:30 এসে 9:15 কেউ পড়ছি আইয়া তাই কাউন্টার খোলা হয়েছে, তাই আগে আইতে ওই কি সারটা নষ্ট আইয়া এই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করতে হতে হলে কইছে 3টার সময় আইতে পারি। আর আমরা বাড়ি কত কারেন্ট নেই, যারা আছে সবাই কোনো কারেন্ট নেই, রিচার্জ কারেন্ট জায়গা। কতজন আছে এখানে মনে হয় আপনার? সোমবার দুর্গা চৌমুহনী বিপণী বিতানে অল ত্রিপুরা মিনি ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি রামনগরে নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দীপ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক দীপক মজুমদার বলেন, 2018 সালে শ্রমিকরা নিজেদের জীবন বাজি রেখে সন্ত্রাসকে উপেক্ষা করে বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছে। 25 বছরের শ্রমিকদের স্বার্থে কমিউনিস্ট পার্টির সরকার যে কাজগুলি করেনি সেই কাজগুলি করার চেষ্টা করছে বর্তমান সরকার। উল্লেখ্য, কিছুদিন পূর্বে মেয়র দীপক মজুমদার দুর্গা চৌমুহনী বিপণী বিতান পরিদর্শনে গিয়ে লক্ষ্য করেন সেখানে একটি সংগঠন বেআইনিভাবে একটি ঘর দখল করে রেখেছে। সাথে সাথে মেয়র এই ঘরটি 7 দিনের মধ্যে খালি করার নির্দেশ দেন। সোমবার সংগঠনের নেতৃত্বরা ঘরটি খালি করে নিগমের মেয়রের হাতে ঘরের চাবি তুলে দেয়। আমরা কিছুদিন আগে আমরা ভিজিট করেছিলাম আগরতলা শহরের সমস্ত বিপণী বিতানগুলি, আমাদের সরকারি আগরতলা কর্পোরেশনের অধীনে যেসব মার্কেটগুলি আছে সেই অবস্থা বা এগুলি আমরা পরিলক্ষিত করেছি। বিশেষ করে দুর্গা চৌমুহনী বিপণী বিতানে আমরা কিছুদিন আগে এসেছিলাম, আমাদের সমস্ত আধিকারিক সহ আমাদের কর্পোরেট সময় এসেছিলাম। এসে আমরা যেটা দেখলাম যে এখানে অনেকগুলি দোকান নিয়মিত খোলা থাকে না, তাদের বিরুদ্ধে নোটিশ করা আছে, যারা বকেয়া দেয়নি তাদেরকেও চিঠি দেওয়া হয়েছে এবং নতুন করে এখানে বাজার কমিটি পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে, বলা হয়েছে তারা নিজেরা কমিটি করে যাচ্ছে, বাজার পরিচালনা করার সাথে মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলে নেয়। আর তখন একটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম যে বাজারে যে আমাদের এখানে টয়লেট ব্লকটা আছে সেটা একটা সংস্থা মিনি ট্রাক সিন্ডিকেট যারা ইউনিট, তারা আমাদের সঙ্গে কথা না বলে কোনো অনুমতি ছাড়া তারা এটা বেআইনিভাবে আমি বলবো, তারা হয়তো এটা কাজ করছিল, কিন্তু এটা বাজার থেকে অবজেকশন এবং কোনো সিন্ডিকেট এভাবে কোনো সিন্ডিকেট না কোনো ব্যক্তি মিউনিসিপ্যালিটিকে না জানিয়ে মিউনিসিপ্যালিটির কনস্ট্রাকশনের মধ্যে বা বিল্ডিংয়ে থাকতে পারে না। আমরা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তাদের সঙ্গে আলোচনা করতে খুব ভালো লেগেছে, তারা আজকে আমাদের সহযোগিতা করছে, তারা নিজেরই বুঝতে পেরেছে জিনিসটা সুন্দর হয়নি, ভালো হয়নি। আমরা 7 দিনের সময় দিয়েছিলাম, আজকে এটা আমরা সবটা করে নেব, ভেঙে দেবো, পরিষ্কার করে দেবো, যাতে বাজারের ব্যবসায়ীরা টয়লেটটা সুন্দরভাবে ব্যবহার করতে পারে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।